হাই প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা শিখছিলাম পরিসংখ্যানের প্রাথমিক ধারণা। তো আজ আমরা আলোচনা করব কেন্দ্রীয় প্রবণতা নিয়ে, যেটা তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করা হয়নি, কিন্তু এখন আজকে আমরা কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করব। তো প্রথমত বলতেছি যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পরিসংখ্যানের প্রাথমিক ধারণা আমাদের শেষ হয়েছে, কিন্তু এখন এটা আছে অষ্টম শ্রেণী থেকে কিছুটা গড় মধ্যক পরিচয় থাকে, কিন্তু দশম শ্রেণীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই টপিকসটা, যে টপিকসটা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতা। আর এই পরিসংখ্যানের মূল অংশই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এখন কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করব এবং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, কোথা থেকে কিভাবে আসছে এবং এর সূত্রগুলো কিভাবে আমরা প্রয়োগ করব। চলুন দেখে আসি। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা, এখানে কি দেয়া আছে? কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতা মানে কি? এর একটা সংজ্ঞা দিয়ে আসি। কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকেই কি বলা হয়? কেন্দ্রীয় প্রবণতা। কোন তথ্য বা উপাত্ত, ভালো করে বুঝবেন, কোন তথ্য বা উপাত্ত কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকেই কি বলা হবে? কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতা চার প্রকার, যথা এটা হচ্ছে কি গড়, মধ্যক আর হচ্ছে প্রচুরক। সুতরাং দেখে আসি গড়, মধ্যক, প্রচুরক। এই গড় আবার দুই প্রকারের গড় আছে। এই ক্ষেত্রে দেখো গড় কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি গাণিতিক গড়, গাণিতিক গড়, আর একটা আছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো গড় কয় প্রকার হতে পারে? দুই প্রকার। একটা হচ্ছে কি গাণিতিক গড় আর একটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো গাণিতিক গড় আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে গাণিতিক গড়ের মধ্যে আমাদের কি থাকবে, যে মধ্যমানের সাথে গণসংখ্যা শ্রেণীর গুণ করার যে ফলাফল পাবো সেটাকে ওই গণসংখ্যা শ্রেণী বা গণসংখ্যা দিয়ে ভাগ করলে পরে আমরা অলরেডি গাণিতিক গড় পেয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে পাঁচটি ধাপ সংগ্রহ করতে হয়, অর্থাৎ কি পাঁচটি ধাপে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। এই জন্য একটু মুশকিল হয়ে পড়ে। সো আজকে আমরা দেখব যে মুশকিল যাতে না হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা এই গণনাটা নতুন টেকনিক অনুসারে করব। আচ্ছা দেখুন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো আমাদের যদি বলতে হয়, যে প্রশ্ন করা হয়, যদি প্রশ্নে থাকে যে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, অথবা শুধু বললো গড় নির্ণয় করতে, যদি একমাত্র উল্লেখ থাকে গাণিতিক গড় নির্ণয় করার ক্ষেত্রে, তখন আমরা গাণিতিক গড় নির্ণয় করব। কিন্তু যদি বলা হয় কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অথবা শুধু গড় নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়টা আছে সেই গড়টাই নির্ণয় করব। ওকে। আচ্ছা, আমরা গড়ের দুইটা গড়েই সূত্রগুলো লিখে আসি। আচ্ছা, গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে কি, গড়কে কি দ্বারা প্রকাশ করা হয়? x বার দ্বারা। গড়কে কি দ্বারা প্রকাশ করা হয়? x বার। মনে রাখবা, গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয় সামেশন। এই চিহ্নটাকে কি বলা হয়? সামেশন বা মোড। তাহলে এই ক্ষেত্রে আমরা গুণ করব fi xi, অর্থাৎ কি fi দ্বারা গণসংখ্যা শ্রেণী বোঝায়, xi দ্বারা মধ্যমান শ্রেণী বোঝায়, এবং সমগ্র ফলাফলকে আমরা ভাগ দেব কি দ্বারা? n দ্বারা, অর্থাৎ কি গণসংখ্যা দ্বারা ভাগ দিব। এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সেটাও আমরা x প্রাইম দ্বারা প্রকাশ করি, এবং এই গড়টায় কয়েকটা ধাপ আনুমানিক গড় ধরা হয়। এই জন্য এটার জন্য প্রয়োজন হচ্ছে কি a প্লাস সামেশন a পাই ইউআই বাইলো n গুণ্য h। একটু ডিফারেন্স দেখাচ্ছে, হ্যাঁ অবশ্যই ডিফারেন্স দেখাচ্ছে। ডিফারেন্সটা কি আমরা আজকে আলোচনা করব। এখন এই ডিফারেন্সের যে আমাদের দুইটা অপশন, একটা আছে এ এইচ আর হচ্ছে ইউ, এই যে তিনটা মানে কয়টা? তিনটা অপরিচিত যে রাশিগুলো আছে সেগুলো কি, এখন সেগুলোর সাথেই আমরা পরিচিত হব। তো আস্তে আস্তে আমরা কেন্দ্রীয় প্রবণতার ধারাবাহিকতা আসবো, এরপরে যে আস্তে আস্তে আমরা ওটা শিখে নিব। আচ্ছা দেখে আসুন,
এখানে কি আছে, এ দ্বারা বোঝায় কি, এখানে আমরা একটু সাইড নোটে লিখলাম, এ হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড়। আর ইউআই হচ্ছে কি, এটা ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বের করার একটা সূত্র আছে, সেটাকে ইউআই সমান এক্স আই মাইনাস এ বাইলো এইচ, এই একটা সূত্র, ধাপ বিচ্যুতির সূত্র, সেটাও আমরা আস্তে আস্তে প্রয়োগ করব। এবং এইচ হচ্ছে কি, শ্রেণী ব্যক্তি। এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি, মনে রাখবেন এইচ কে কি দ্বারা বোঝানো হয়, শ্রেণী ব্যক্তি। এ পাই গণসংখ্যা, ইউআই ধাপ বিচ্যুতি, এ আনুমানিক গড়, এন হচ্ছে কি গণসংখ্যার সমষ্টি, এটা হচ্ছে গণসংখ্যার সমষ্টি। তো আমরা এই সূত্রগুলো মনে রাখতে হবে, দুটো সূত্রই মনে রাখতে হবে, গড়ের এই দুটো সূত্রই ঠোঁটের আগায় আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে, বা ঠোঁটের আগায় রাখতেই হবে। তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই দুইটা সূত্রের মধ্যে গড়ে তোমার ঠুটস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি মধ্যক। মধ্যকেরও কিছু কিছু তথ্য অনুসারে এর দুইটা ভাগ আছে। তো প্রায়শই আমরা ব্যবহার করি যে ষষ্ঠ শ্রেণীতে নাই মধ্যক, আর থাকলেও সেটা সাধারণ আছে, এবং অষ্টম শ্রেণী থেকে মধ্যক পাওয়া যায়। এবং মধ্যকটা হচ্ছে কি, কখনো কখনো বিজোড় থাকলে একটা সংখ্যা হয় এবং জোড় থাকলে সংখ্যা হয়। তো বিজোড় আর জোড়ের ক্ষেত্রে যে মধ্যকটা ব্যবহার করব সেটা অন্য টপিকসে। এবং দশম শ্রেণীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, দেখে রাখো। এই ক্ষেত্রে মধ্যক হচ্ছে কি, কয়টা অপশন, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ এইচ বাই এফ এম। কেমন না, বিট গুটে লাগতেছে না? না, কোনো বিট গুটে লাগা নাই। যে অষ্টম শ্রেণী আর সপ্তম শ্রেণী যে শিক্ষার্থীগুলো আছে তাদের জন্য এটা প্রযোজ্য না। তাদের জন্য প্রযোজ্য কি, আমি দেখাচ্ছি, দেখো। তাদের জন্য সপ্তম আর অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য আছে কি, যদি জোড় সংখ্যা থাকে তাহলে একটু সমস্যা বা প্রবলেম হয়, কিন্তু বিজোড় সংখ্যায় কোনো প্রবলেম হয় না। তো দেখো, জোড় সংখ্যা থাকলে পরে দুইটার মধ্যে নিতে হয়। ধরুন একটা উদাহরণ দিয়ে আসি, 40 20 30 35 25 40, 1 2 3 4 5 6, এখানে কয়টা আছে, 6টা। 6টা উপাত্ত আছে। এখন প্রথমত ফার্স্টলি এই উপাত্তগুলোকে আমরা কি করব, সাজাবো। কোন করে আমরা তো আগে গত ক্লাসে শিখাচ্ছি যে বিন্যস্ত করতে হলে পরে দুই ভাবে করা যায়, একটা আছে কি অধক্রম অনুসারে, আর একটা আছে ঊর্ধ্বক্রম অনুসারে। তো আমরা এখন কোন অনুসারে করব, নিশ্চয়ই ঊর্ধ্বক্রম অনুসারে করব, কারণ ঊর্ধ্বক্রম অনুসারে করাই ভালো হয়, মানে ছোট থেকে বড়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, দেখো। প্রথমে সব থেকে ছোট কি আছে, 20, তারপরে আছে কত, 25, তারপরে আছে কত, 30, এরপরে 35, তারপরে 40, দুইবার। আমি এটা বলতেছি কিন্তু সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীদের জন্য, সপ্তম এবং অষ্টম শ্রেণী যারা আছে তাদের জন্য, কিন্তু যারা নবম দশম শ্রেণীতে পড়ে তাদের জন্য কিন্তু এটা ভালো করে বুঝে নিবে যে নবম দশম শ্রেণীর মধ্যক প্রচুরক গড় আলাদা, এবং সপ্তম অষ্টম শ্রেণীর মধ্যক প্রচুরক গড় সম্পূর্ণ আলাদা। তো আমরা ধারাবাহিকভাবে দুটো ক্লাসকেই বেনিফিট আকারে দিতে চাচ্ছি, এবং সেগুলোকে আমরা নিজের আয়ত্তে কিভাবে আনতে পারি জানা ভালো, সেগুলো শিখে রাখবো। ওকে, ফাইন। এখন দেখো, তো এই ক্ষেত্রে যেহেতু এখানে কয়টা আছে, জোড় সংখ্যা আছে, দেখো কয়টা উপাত্ত আছে, 1 2 3 4 5 6টা। তাহলে ঝামেলিতে পড়ে গেছি নাকি, এখানে একটা ঝামেলি হয়ে গেছে। ঝামেলি বলতে বোঝাচ্ছে কি, দেখো এখানে কি আছে, 20 25 30 35 40 40, এগুলো কি আকারে আছে, হ্যাঁ। তো সুতরাং আমাদের এটাকে করতে হলে পরে কি করতে হবে, দেখো প্রথমে এর দুটো দিয়ে দিলাম, প্রথমে কি করছি, এর দুটো দিয়ে দিছি, এর দুটো দিয়ে দিছি, মাঝখানে দুইটা ধরেছে, কিন্তু আমরা মধ্যক পাবো কিভাবে, মধ্যক তো আমরা মাঝখানে যেটা পাই সেটাই। তো মধ্যক নির্ণয় করার জন্য
প্রথম দুটোতম সংখ্যাকে যোগ করব এবং কি করব 2 দ্বারা ভাগ দেব। আচ্ছা দেখো তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে কি এই দুটো সংখ্যাকে কি করছি আমরা যোগ করব, অর্থাৎ কি 30 যোগ 35। আর কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা মাঝে 2 দ্বারা ভাগ দিব। এখন দেখো 30 30 60, তাহলে কত হচ্ছে 65। 65 কে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 30, 32 34 দুগুণী 32 দুগুণী 64, তাহলে 32.5, তো 32.5। তাহলে এটাই হচ্ছে তার মধ্যক। এইটাই হচ্ছে কি মধ্যক, মানে যে দুটো মাঝখানে থাকবে সেই দুটোকে যোগ করলে 2 দ্বারা ভাগ দিলে আমরা কি পেয়ে যাব, মধ্যক পেয়ে যাব। যদি বলা কি প্রচ্ছুরক কি, প্রচ্ছুরক হচ্ছে কি যে সংখ্যাটা সর্বাধিক বেশি বার আছে। তো চলুন দেখে আসি এখানে সর্বাধিক বার বেশি আছে কোনটা, নিশ্চয়ই 40 কয়বার আছে দেখো 2 বার, আর অন্যান্য গুলো কিন্তু সবগুলো কিন্তু এক একবার করে আছে। সুতরাং এই ক্ষেত্রে প্রচ্ছুরক হবে কি 40। প্রচ্ছুরক হচ্ছে কি 40। এইটা কিন্তু কতদিন পর্যন্ত, মানে কোন শ্রেণী পর্যন্ত, এটা অষ্টম শ্রেণী পর্যন্ত, ষষ্ঠ থেকে, অর্থাৎ ষষ্ঠ না পঞ্চম শ্রেণী থেকে ধরা যায়, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রচ্ছুরক নির্ণয় যদি প্রচ্ছুরক থেকে থাকে তবে সম্ভবত পঞ্চম শ্রেণীতে প্রচ্ছুরক নেই। তো এই 40ই হবে এর কি হচ্ছে প্রচ্ছুরক, কারণ যে সংখ্যাটা ও সর্বাধিকবার বেশি বার থাকে সেটাই হচ্ছে কি প্রচ্ছুরক। আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা প্রচ্ছুরকও শিখলাম, মধ্যকও শিখলাম। সেই ক্ষেত্রে অষ্টম শ্রেণীর সূত্রটা হচ্ছে কি n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদ, এটাই মূল সূত্র। অর্থাৎ কি n তম পদ বাইলো n/2 তম পদকে যোগ করলে পরে যে পদটা পাওয়া যাবে তারে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা মূলত পেয়ে যাব। দেখো এখানে n পাবো কিভাবে, n হচ্ছে কয়টা সংখ্যা আছে 1 2 3 4 5 6টা, মানে 6 কে আমরা কয় দিয়ে ভাগ দেব, দেখো এই ক্ষেত্রেই বের করতেছি আমরা, এটাই বের করব। যদি এইটা আমরা এই সূত্র প্রয়োগ করে ব্যবহার করি তো n এর মান কত আছে, 6টা উপর আছে 6/2 এততম পদ। এরপরে আছে কি n/2 মানে কি 6/2 যোগ 1 তম পদ, তাহলে কততম পদ আছে 3তম পদ, 3তম ও এখানে আছে 3 যোগ 1 সমান কত 4তম, তাই 3তম পদ ও 4তম পদ। দেখো তাহলে তো এখানে মধ্যক হিসেবে থাকতেছে কি 3তম পদ, এই যে দেখো 1 2 3 3তম পদ আছে এবং 1 2 3 4 4তম পদ আছে, তাহলে এই যে 3তম পদ এবং 4তম পদ, এই সূত্রটা ছিল কি দেখো n/2 তম পদ তম ও n/2 প্লাস 1 তম বাইলো 2, অর্থাৎ কি এই যে হলো সূত্র মূলত। যদি এই ক্ষেত্রে বিজোড় থাকে তাহলে কি করছি আমরা, এই যে কততম পদ 3তম পদ আছে কত 30 যোগ 35, এই সূত্র 2 বসাই দিলাম 2, তাহলে কত হচ্ছে 65/2 সমান ওই যে যেটা বের হইছে আমরা এই যে এটা একই সূত্র প্রসেসে দেখো। তো ওইটাইকেই আমরা সাধারণভাবে করেছি আর এখানে এই সূত্র প্রয়োগ করে করছি, কিন্তু জোড় সংখ্যা থাকলে তো আর কোনো সমস্যা নেই। জোড় সংখ্যা থাকলে পরে দেখুন এখন এটা হলো বিজোড়ের ক্ষেত্রে, এই সংখ্যাটা থাকবে কোন ক্ষেত্রে, মধ্যক নির্ণয় মূলত বিজোড়ের ক্ষেত্রে, বিজোড় সরি জোড়। এই জন্য জোড়ের ক্ষেত্রে কিন্তু ঝামেলাই হয়, জোড়ের ক্ষেত্রে কি থাকে ঝামেলা হয়, সেই ঝামেলার ক্ষেত্রে আমরা এটা নির্ণয় করতে পারি। ওকে আচ্ছা বুঝতে পারি। আচ্ছা একই সংখ্যা যদি এখানে 20 না থাকে, 20টাকে মুছে ফেললাম আমরা, এখন সংখ্যা কয়টা আছে দেখো 1 2 3 4 5, কয়টা আছে 5টা। আচ্ছা এইটাকেই আমরা করতেছি দেখো, তাহলে সংখ্যা আছে 5টা, তাহলে উপাত্তগুলো কি আকারে আছে বিজোড় না জোড়, হ্যাঁ কি আকারে আছে বিজোড়, সুতরাং তাহলে আমরা ভাগে মিটিয়ে দিতে পারি, এর দুটো দাও এর দুটো দাও, মাঝখানে কোনটা থাকে এটা, তাহলে এই 35 হচ্ছে এর মধ্যক, তাহলে এই ক্ষেত্রে মধ্যক হচ্ছে কত 35, সুতরাং আর কিন্তু আমাদের সমস্যা হওয়ার কথা নয়। ওকে ফাইন। তো আমরা আজকে আলোচনা করব কি নিয়ে, সপ্তম অষ্টম শ্রেণীর মধ্যে প্রচ্ছুরক মধ্যকের যদি কনফিউজ থেকে থাকে আমাকে বলতে পারো, ঠিক আছে।
আমি আশা করি এর পরের ক্লাসে আমি ওটা সমাধান করে দিতে পারবো এবং ক্লিয়ারলি আর একটু বোঝাবো। কিন্তু আমাদের আজকে লক্ষ্য ছিল কি, লক্ষ্য আছে কি এটা শেষ করার, মানে এই টপিকস গুলো অর্থাৎ কি গড় মধ্য প্রতিরোধ এবং এই সূত্রগুলো আলোচনা। তো আমি আলোচনা করতেছি দশম শ্রেণীর যে সূত্র প্রয়োগ সেই বিষয়টা নিয়ে। আচ্ছা দেখুন এখানে কি আছে প্রতিরোধ। এখন যেহেতু মধ্যকে আমরা কি করতেছি L প্লাস N বাই 2 মাইনাস FC গুণ H বাই FM, এই ক্ষেত্রে এটা হচ্ছে মধ্যক, কিন্তু প্রচুরকের ক্ষেত্রে আমরা বের করব কি L প্লাস F1 বাই লগ F1 প্লাস F2 গুণ লগ H। এইটা হচ্ছে কি প্রচুরক, এটা হচ্ছে কি প্রচুরক। তো আমরা এই যে কেন্দ্রীয় প্রবণতা, এই কেন্দ্রীয় প্রবণতার এই তিনটি অপশন নবম শ্রেণীর এবং নবম দশম শ্রেণীর জন্য অতীব জরুরি এবং অত্যাবশ্যকীয়। তো সুতরাং আমরা এইগুলো নিয়ে এই যে কয়েকটা সূত্র, এই সূত্রগুলো আমাদের প্রথমত ঠোঁটের আগায় রাখতে হবে, বা যে কেউ প্রশ্ন করলে পরে আমরা সহজে যাতে অ্যানসার করতে পারি। তো দ্বিতীয়ত হচ্ছে কি যে এই যে প্রশ্ন প্রসেসগুলো আছে এর আরেকটা কেন্দ্রীয় প্রসেস আছে কি লেখচিত্র। এই লেখচিত্র হচ্ছে কি তিনটি। আচ্ছা লেখচিত্র নিয়ে একটু আলোচনা করি। এখানে আছে কি লেখচিত্র। লেখচিত্র, এই লেখচিত্র ছক কাগজে কিভাবে আমরা রূপান্তর করতে পারি? এই লেখচিত্রকে আমরা দুই তিনটা ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আয়তলেখ, তিন ভাগে বিভক্ত করতে পারি। প্রথমত হচ্ছে কি আয়তলেখ, আয়তলেখ। এরপরে হচ্ছে কি বহুভুজ। এরপরে হচ্ছে কি অজীব রেখা। তাহলে কি করতে পারি আমরা? এই যে লেখচিত্রগুলো আছে কি কি আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। এই আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা যদি আমরা শেষ করতে পারি তাহলে এই অধ্যায়ে আর কিছুই বাকি থাকে না। সুতরাং আমরা কেন্দ্রীয় প্রবণতাগুলো যদি শেষ করি, এরপরের স্টেপে কি লেখচিত্র যদি শেষ করি, তাহলে এই অধ্যায়ের আর কোনো কিছুই বাকি থাকে না। এই অধ্যায় থেকে 10 মার্ক ফিক্স থাকবেই। নবম দশম শ্রেণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই একটা অধ্যায় অর্থাৎ কি পরিসংখ্যান, এটা হচ্ছে ঘ বিভাগ। এই ঘ বিভাগ থেকে এক সেট প্রশ্ন তোমার অ্যানসার করতেই হবে এবং এই প্রশ্ন থেকে এই অধ্যায়টা যদি আমরা শেষভাবে মানে সঠিকভাবে করতে পারি তাহলে আমরা 10 মার্ক কেউ নিতে পারবে না, আমরা 10 মার্ক অনায়াসে পেয়ে আসব। সুতরাং এই অধ্যায়টা আমাদের অন্তত ন্যূনতম দিনে একবার হলেও দেখতে হবে, একবার হলেও করতে হবে, যাতে আমাদের এটা চর্চার উপর থাকে এবং আমরা এটা অনায়াসে পরীক্ষায় আসলে আমরা বোর্ড পরীক্ষায় অনায়াসে অ্যানসার করে আসতে পারি। সুতরাং আমরা এই গড় মধ্য প্রচুরক নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলো সর্বদাই আমাদের মনে রাখতে হবে। তো এই সূত্রকে আমরা কেন্দ্র করে পরিসংখ্যানের এই তৃতীয় ধাপ, আমি দ্বিতীয় ধাপ বলি একে, এই দ্বিতীয় ধাপটা শেষ করতে পারি। ধন্যবাদ এই টপিকস নিয়ে। থ্যাংক ইউ।